নভ চোখ বুলালো মোমের পুরো মুখশ্রীতে, পরখ করলো মোমের চঞ্চল আখি জোড়ায়, হালকা ফাঁক হয়ে যাওয়া মোমের ঠোঁট জোড়ায়। এগিয়ে গেল মোমের কাছে, হালকা বাতাসে উঠতে থাকা মোমের বেবি হেয়ারগুলো আঙুল দিয়ে সরিয়ে দিল। থুতনিতে হাত ঠেকিয়ে মুখটা একটু তুলল মোমের। আবেশে চোখ বুঝল মোম, হৃদয় কাঁপছে তার। থুতনি থেকে হাত সরালো নভ, তবে মোমের কোনো পরিবর্তন হলো না। নভের হাত ছিল মোমের বাম হাত। ধীরে ধীরে উপরে তুলল হাতটা, ঠান্ডা কিছু একটা ছুঁলো মোমের অনামিকা আঙুল। মোম বেশ অনুভব করছে, তবে আখিদয় খুলল না। তবে তা বেশিক্ষণ টিকল না। নভের পুরো ঠোঁটের স্পর্শ হাতে পেয়েই চোখ খুলল মোম। হাতের আঙুলে একটা চকচকে সাদা পাথরযুক্ত আংটি আবিষ্কার করল মোম। খুব সহজেই বুঝে ফেলল এটা ডায়মন্ড। প্রশ্ন করার আগেই নভের কোমল কণ্ঠ ভেসে এলো, ডোন্ট আস্ক মি এনি কোশ্চেন নাও, জাস্ট অ্যান্সার মি। একটু থামল নভ। মোমের হাত থেকে চোখ তুলে চোখের দিকে তাকালো। কি মোহনীয় সেই দৃষ্টি! তাকানো দায় হয়ে পড়েছে মোমের। দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকালো। উইল ইউ বি মাই জুলিয়েট? তুমি কি আমার জুলিয়েট হবে? ব্যাস, দৃষ্টি শান্ত হয়ে গেল মোমের। চোখ জোড়া আপনা আপনি ঠেকলো নভের চোখে। কি বলল নভ? তার জুলিয়েট মানে? নভের কণ্ঠ অন্যরকম হলো। তুমি তো আমায় রোমিও ডাকো, তাই না? আমি আমি হাজার নারীর রোমিও হয়েছি, তবে আজ পর্যন্ত তাদের মধ্যে কোনো মেয়ের মাঝেই আমার স্বস্তি খুঁজে পাইনি। আমি যথেষ্ট খারাপ চরিত্রের মানুষ। তবে মম, তুমি বিশ্বাস করো, তোমার আগমনের পর আমি আর পারিনি অন্য মেয়ের সান্নিধ্যে যেতে। চেষ্টা করেছিলাম কয়েকদিন, তবে জানো তো মম, অদ্ভুতভাবে না, তখন আমার চোখের সামনে তোমার মুখটা ভেসে উঠত। মনে হতো যে আমি কোনো না কোনোভাবে তোমার সাথে অন্যায় করছি, আর পারতাম না ওই মেয়েগুলোর সাথে ইন্টিমেন্ট হতে। একটু থামলো নভ, তারপর আবারও বলতে লাগলো, কখন যে তুমি আমার জীবনে আধারের তারাবাজি হয়ে একছোটা আলো রূপে ধরা দিলে বুঝতেই পারিনি। কখন যে তোমায় নিজের থেকেও বেশি নিজের করে ফেলেছি তাও বুঝতে পারিনি। তবে এখন আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি যে উইদাউট ইউ আই ক্যান্ট লিভ এ সিঙ্গেল সেকেন্ড। আই লাভ ইউ মাই জুলিয়েট, উইল ইউ বি মাইন ফর এভার? থামলো নভ। অপেক্ষা করতে লাগলো মোমের উত্তরের। মন বলছে এক্ষুনি মোম লাজুক হাসবে, মাথাটা একটু নামিয়ে ফেলবে। এতেই নভ তার উত্তর পেয়ে যাবে। তারপর আলতো করে নভ জড়িয়ে ধরবে মোমকে। তবে সেই সুন্দর মুহূর্তের ভাবনা বেশিক্ষণ টিকল না। মোমের ধাক্কায় ঘোর কেটে গেল নভের। নিজেকে সামলে তাকালো মোমের দিকে। তার চোখে পানি, মুখের ভাবটা এমন যেন রাগে ফুঁসছে। ঠিক তাই হলো। রাগে গজগজ করতে করতে মোম বলল, আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা প্লে বয়কে আমি ভালোবাসবো? আমি মৌচাক ইহসান। আমি একবার নিজেকে দেখুন আর আমাকে দেখুন। আমি চাইলেই শত শত ছেলে আমায় বিয়ে করার জন্য লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকবে, আর সেখানে আপনার মতো একটা চরিত্রহীনকে আমি কিনা। নভ অবাক নয়নে তাকিয়ে আছে মোমের দিকে। এসব কি বলছে মোম? এতদিনে কি নভের প্রতি একটুও মায়া ভালোবাসা জন্মায়নি তার? সত্যিই জন্মায়নি? এইসবের জন্যই আমার সাথে এখনো কিছু করেননি, তাই না? ভালো মানুষ সাজার জন্যই। হ্যাঁ, তাচ্ছিল্যের হাসি হাসল মোম। আপনার ধারণা ভুল প্রমাণ হলো মিস্টার অবয়ব রায়ানিশ। আপনি আমায় এখনো বুঝতে পারেননি। এসব কিছুই বৃথা আপনার। আমার মতো কোনো মেয়েকেই ভালোবাসার যোগ্যতাই নেই আপনার, বুঝেছেন? আর কখনো আমার সামনে এসব প্রেম প্রস্তাব নিয়ে আসবেন না, মনে থাকে যেন। দাঁড়ালো না মোম। ধপধপ পায়ে ছাদ ত্যাগ করলো, আর পেছনে ফেলে গেল থমকে যাওয়া নভকে। হাঁটু ভেঙে বসে পড়ল নভ। দু হাত যেন ভর ছেড়ে দিল। স্তব্ধতার রেশ কাটল। পুরো দুনিয়া যেন কেঁপে উঠল নভের চিৎকারে। কোথাও যেন শুনেছিল নভ, শূন্য চিৎকারে অন্তরের সব অতৃপ্ত কষ্ট দূর হয়ে যায়। তাই তো সেও আজ সেই চেষ্টাটা করলো। কিন্তু দূর হলো কি? মনে তো হচ্ছে না। মোমের কথাগুলো কি এতটাই তীব্র ছিল?
যে নভের বুকে ছুরির মতো বিঁধল। নভকে সত্যি তার জুলিয়েটকে ভুল ভেবেছিল? ভাবতে পারছে না নভ, আর পারছে না মমের সম্পর্কে নেতিবাচক চিন্তা করতে। তার মম কখনোই ভিন্নরূপী হতে পারে না। সে তার মমকে ঠিক যেমনটি চিনেছে, মম তেমনই। না, মমের মাঝে কোনো বহুরূপীর বসবাস নেই। উচ্চ মানের অন্তর কষ্ট নিয়ে নভ নিজে নিজেই বলে উঠল, কেন এসব বললে মম? আমি জানি তুমি কেন এসব বলেছ, কিন্তু জানা সত্ত্বেও আমার যে তোমার কথাগুলো সহ্য হচ্ছে না। তুমি কি পারতে না তোমার কষ্টগুলো আমার সাথে ভাগ করে নিতে? কেন এত ভালো তুমি? কেন তুমি আমায় কষ্ট দিতে চাও না? তুমি নিজে কি জ্বলছো না? বলো, জ্বলছো না তুমি? ঘন ঘন শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো নভ। শান্ত করলো নিজেকে। বাঁকা হাসি ফুটল ঠোঁটের কোণে। এবার আর প্রেমের প্রস্তাব নয় জুলিয়েট, ডিরেক্ট বিয়ে করব তোমায়। তবে তার আগে তোমাকেও একটু পড়তে হবে, বুঝতে হবে এই প্লে বয় অবয়ব রায়নিশ তোমার জীবনে কি। কাল থেকে আমার অন্য রূপ দেখবে তুমি। বি রেডি ফর নিউ অবয়ব রায়নিশ, মাই জুলিয়েট। নিজের জন্য নির্ধারণ করা রুমে এসে উপর হয়ে বিছানায় পড়ল মম। কান্নারা যেন বাঁধ ভেঙেছে তার। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এখন আর পারছে না, মাথা যন্ত্রণা করছে। তবে সেই দিকে আজ আর লক্ষ্য করল না মম। কষ্ট হচ্ছে খুব নভের জন্য, নিজের জন্য। কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলে উঠল, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি রোমিও, সত্যি চাইনি, কিন্তু আমার যে ভাগ্যটাই সঙ্গহীন, যে আমাকে আপনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে বাধ্য করেছে। আমি পারবো না জেনে শুনে আপনাকে কষ্ট দিতে। আমাকে হারানোর কষ্ট যে আপনি সহ্য করতে পারবেন না, তাই আপনার মনে আমার প্রতি ঘৃণা প্রয়োজন। আমার যে কিছু করার নেই, কিছু করার নেই। আপন মনে অশ্রু বিসর্জন দিতে লাগলো। হঠাৎ মনে হলো দরজা দিয়ে কেউ প্রবেশ করছে। ভ্রুকুচকে এলো মমের। নভ নয় তো? তড়িৎ গতিতে চোখ মুছে উঠে বসলো মম। না, নভ নয়, তবে এই লোকটাকে আগে তো দেখিনি। জিজ্ঞেস করেই ফেললো, কে আপনি? এভাবে না বলে রুমে কেন ঢুকছেন? হাসলো ছেলেটি। এসে দাঁড়ালো মোমের সামনে। দৃষ্টি ঘুরিয়ে বাজেভাবে পরখ করে নিল মোমকে। মোম একটু জড়সড় হয়ে বসলো, আবার বলল, কি হলো বলুন, কে আপনি? লোকটি ডান হাত এগিয়ে দিল হাত মেলানোর জন্য। আমি লুশিয়ান, এই বাড়ির সদস্য ধরতে পারো। তুমি সেম মম, তাই না? মোম ছোট্ট করে উত্তর দিল। হুম। হাসলো লুসিয়ান। মোমকে দেখতে দেখতে বলল, সত্যিই খুব সুন্দর তুমি, যতটা শুনলাম তার থেকেও বেশি সুন্দর। মোমের কথার ধরন একটুও পছন্দ হলো না। একটু রাগ দেখিয়ে বলল, আপনি যেই হন না কেন, এভাবে নক না করে একটা মেয়ের রুমে ঢোকা উচিত নয়। সেটা জানেন না আপনি? তুমি কাঁদছিলে? সরি, আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না। এখন এখান থেকে যান প্লিজ। লুসিয়ান বাঁকা হাসলো। যাবো তো যাবো, আগে একটু কথা বলিনি। মোম রাগে ফুঁসছে। কোনো কথা নয়, আপনি প্লিজ যান এখান থেকে। এই বলেই মোম উচ্চস্বরে রুবিকে ডাকতে লাগলো। কাকিয়া, কাকিয়া। লুসিয়ান আর কথা বাড়ালো না। আরও একবার নিজের বাজে দৃষ্টি মোমের উপর নিক্ষেপ করে হেলতে দুলতে চলে গেল। মোমের মস্তিষ্ক বলছে দরজাটা লক করা লাগবে, তবে তা আর পারল না। সমস্ত শরীরের ভর ছেড়ে দিল। বসা থেকে এক পেশে হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। চোখ দুটোও বুজে এলো। রাত 10টা 23। এক পা দু পা করে দরজাটা ঠেলে রুমে ঢুকলো নভ। মোমের নির্জীব দেহটা পড়ে আছে বিছানায়। রুবিও আছে, বারবার মোমকে ঠেলছে ওঠার জন্য, তবে মোমের কোনো হেলদোল নেই। ওকে ডেকো না কাকিয়া। রবি পেছন ফিরে তাকালো নভের দিকে। সময় হলে ও নিজে উঠবে, থাক। এগিয়ে এলো নভ, মোমের পাশে বসলো। আলতো করে মোমের কপালে পড়া চুলগুলো সরিয়ে কপালে একটা চুমু খেলো। রবি অবাক নয়নে তাকিয়ে রইল নভের দিকে, যা নভ খুব সহজেই বুঝলো। কাকিয়া? হ্যাঁ নব বাবা। আমি না,
এই পরিটাকে ভালোবেসে ফেলেছি ভীষণ। রুবি আলতো হাসলো। ও জানে। একটু আগে জানিয়েছি, তবে আমার মম চায় না আমাদের এই সম্পর্কটা। মুখটা বেজার হয়ে গেল রুবির। মানে? জানো তো কাকিয়া, আমার মম না লাস্ট 1 বছর ধরে নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে। খুব কষ্টকর সেই যুদ্ধ। কি বলছিস এসব? নভ নড়ে চড়ে বসলো। কিছু না, তুমি পারলে ওর খাবারটা এখানে দিয়ে যেও, উঠলে পরে খেয়ে নিবে। নোভাকে বলো আজ ওর সাথে এই ঘরেই থাকতে। ও উঠলে যেন ওকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দেয়। আচ্ছা, বলবো নোভাকে। এখন তুমি যাও কাকিয়া, নিচে সবাই তোমার জন্য ওয়েট করছে। রুবি আর কথা বাড়ালো না, চলে গেল। নভ বেশ অনেকক্ষণ ছিল মোমের কাছে। নোভা আসতেই চলে গেল। পরের দিন সকাল 8টা। ব্রেকফাস্ট টেবিলে বাড়ির প্রায় সবাই উপস্থিত, নভ ছাড়া। মোমের খুব খারাপ লাগছে, কারণ প্রতিদিন ঘুম থেকে ওঠার একটু পরেই নভ যায় তার রুমে গুড মর্নিং উইশ করতে। তারপর দুজনে একসাথে নিচে আসে ব্রেকফাস্ট করতে। কিন্তু আজ তা হয়নি। সকাল থেকে নভকে একবারও দেখেনি মোম। মনটা ঠিকই বুঝলো এমনটা হওয়ারই কথা। কাল রাতে যা হয়েছে। ফর্মাল গেটআপের রেডি হয়ে নিচে নেমে এলো নভ। আর চোখে একবার মোমের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল নভ। রুবি ডাকলো নভকে। বস নব বাবা, আমি তোর ব্রেকফাস্ট দিচ্ছি। সাথে সাথেই নভের দিকে থেকে উত্তর এলো, আমি এখন খাবো না কাকিয়া, বের হচ্ছি। রুবি তাড়া দিয়ে বলল, ও মা, সে কি? একটু কিছু খেয়ে যা। নো, তারা আছে আমার। অবন বলল। আগে তো এত তাড়াতাড়ি অফিস যেতি না নফ, তাহলে আজ? নভ তাকালো মোমের দিকে, শক্ত কণ্ঠে বলল, আগে যেমন ছিলাম সবসময় তো তেমনই থাকতে হবে, এর তো কোনো মানে নেই আব্বু। পলে খেতে খেতে বলে উঠল, কাজকে প্রায়োরিটি দিতে গিয়ে শরীর খারাপ করিস না নব। নভ শক্ত দৃষ্টি নিক্ষেপ করলো পলের দিকে। নিজের শরীর খারাপ করছি, তোমার মতো তো সন্তানের প্রতি দায়িত্ব ভুলে যাচ্ছি না। আর কিছু বলার সাহস পেল না পলি। উপস্থিত সবাই বুঝলো, কেননা কোনো কারণে নভের মেজাজ বিগড়ে আছে। এদিকে মোম মাথা নিচু করে বসে আছে, আর একটু হলেই চোখের পানি টপ করে ছড়ে পড়বে। নভ সরাসরি রুবির দিকে তাকিয়ে বলল, আমি এবার থেকে রিসর্টেই থাকবো কাকিয়া। ভ্রু কুচকে এলো রুবির। সে কি, আবার মোমকেও নিয়ে যাবি? নভ তাকালো আবার মোমের দিকে। মোম উৎসুক দৃষ্টিতে তাকালো নভের দিকে। তবে তার মনকে নিরাশ করে নভ বলল, আমি একাই যাচ্ছি। কথাটা মোম যতটা না কষ্ট পেয়েছে, তার থেকে দ্বিগুণ খুশি হয়েছে উপস্থিত লুসিয়ান। এই যেন মেঘনা চাইতেই জল। সে তো কাল রাত থেকে এটাই চিন্তা করছিল, মোমের থেকে কোনোভাবে নভকে দূরে রাখতে হবে, তাহলেই তার কাজটা সহজ হয়ে যাবে। বাঁকা হাসল লুসিয়ান। নভ দাঁড়ালো না, ত্যাগ করলো বাড়ি। সে যাওয়ার পরপরই মোম উঠে দাঁড়িয়ে দৌড়ে উপরে চলে গেল। পেছন থেকে রুবি, ইস্যু, নোভা, লিজার সাথে অবনরাও অনেকবার ডাকলো, তবে কোনো লাভ হলো না। দুপুর প্রায় 2টো। একটু আগেই খাওয়ার জন্য ডেকে গেল রুবি। নোভা উঠে যেতেই হঠাৎ পেছন থেকে তার ফোনটা বেজে উঠল। নোভা এগিয়ে গেল ফোনের কাছে। নভ ফোন করেছে। দ্রুত রিসিভ করলো ফোনটি। হ্যালো ভাইয়া। কি করছিস? এই তো ভাইয়া, লাঞ্চের জন্য যাচ্ছিলাম। মোম কোথায়? রুমেই আছে, তুমি যাওয়ার পর যে ঢুকলো আর বের হয়নি। আমরা একটু আগে গিয়েছিলাম, কথাও বলছি অনেক, তবে তার মুড অফ। তোদের মধ্যে কি হয়েছে বলো তো? নভ একটা দীর্ঘশ্বাস ফেলল, আস্তে করে বলল, তেমন কিছু না। নোভা যেন এই উত্তরটা একদমই আশা করেনি। শোন, আমার মোমের খেয়াল রাখবি, ও মেডিসিন নিতে চায় না, তাই প্রেসক্রিপশন ওয়াইজ 3 বেলায় ওকে জোর করে মেডিসিন দিবি। টেনশন ফ্রি রাখার চেষ্টা করবি। আর হ্যাঁ,
ওর ডোর অফ করার অভ্যাস নাই, তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওকে চেক করবি, দরজা লাগিয়ে ঘুমাতে বলবি, ওকে? আর প্রত্যেক ঘন্টায় ওর খবর দিবি আমায়, বুঝেছিস? নোভার কণ্ঠ একটু খাদে নামলো। ভাইয়া তুই সত্যি ওকে ছেড়ে থাকবি পারবি তুই?